আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শুনেন। সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে, তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায়, ভাই আপনার সঙ্গে কথা বলি। না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের, যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি মিথিলা, আপনার পরিচয় বলেন। আচ্ছা, আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শুনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না, একটু জোরে বলবেন। আমি কিন্তু মিডিয়ার না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় আপনারা, আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে, তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায়, ভাই আপনার সঙ্গে কথা বলি। তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন। আপনার নিলয় আলমগীর ওয়াইফ, উনি পরে ওনার, আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি, সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর, এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে। অনেকে বলে না যে, আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে। তা উনি আমাকে বলে না, ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছি। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্ক, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয়ে, উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না, আমি মসজিদে দাঁড়াই। পরে উনি তো নামাজও পড়ে না, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্লাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম,
তখন আস্তে আস্তে আবার রিয়ামণি অল্প একটু যোগ করবেন, সেটা হচ্ছে প্রেমের প্রস্তাবটা কে আগে দেয়, আপনি দেন? কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্লাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, এটা পারবা না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়া, তুমি হচ্ছে আমার ঘরে। তার বাড়ি আমারে নিয়ে রাখবে। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন, আমি তাকে একটা, তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়। ও কোরআন শরীফ ছিল বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরেও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না। আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে। ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা বিশ্বাস শোনেন পরে কি হয়েছে, লিখেছিল। আমার কথাটা আগে কথা বলতে দেন। আমার কথাটা আগে শেষ করব। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে এটা না, আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিচ্ছে, দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা, আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থ খবর শুনছি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয়, তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী। এই কথাটা আমি না নিতে পারি, আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার খুব ব্যথা করতো, খারাপ লাগতো। সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, রিয়া তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি, ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি। ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি, আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে
যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে? আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। অসুস্থ হয়ে পড়লাম। ও আমারে কি বললো কি, কথা শোনেন আগে আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়েছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়। যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করাই ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমারই নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না। আমার চেহারা দেখে তো বুঝতেছে। ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি এমএম কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। আচ্ছা, আপনার প্রমাণটা দেখেন।